তার এই জায়গাটা মানে এটি তো একটা মানে অ্যাপারেন্টলি মনে হয়েছিল যে রেজিম চেঞ্জের একটা জায়গা, কিন্তু এক্সিস্টিং কন্ডিশনকে যদি মাথায় নিয়ে বলেন মানে সেটি আসলে খুব স্বাভাবিক, মানে কি কোন দিকে যাবে আসলে? না, এটা খুব কঠিন, কারণ এই জায়গাটাতেই মিসক্যালকুলেশনের প্রশ্নটা নিয়ে আসা হয়েছে যে এই যে রেজিম চেঞ্জের যে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে যেহেতু ভেনেজুয়েলার একটা কেস একেবারে রিসেন্ট, সেটার মাধ্যমে যেই সাকসেসটা তারা পেয়েছে, পাশাপাশি সিরিয়াতে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পছন্দের একজন সাবেক আল কায়দা বা আইএস লিডারকে বসিয়ে দিয়েছে। তো এই ঠিক ইরানকে অনেকটা মানে ওই মডেলে তারা চিন্তা করেছিল যে এখানে হয়তোবা যেহেতু গত এক বছরে ইরানে বেশ কয়েকটা বিক্ষোভ হয়েছে, বেশ বড় ধরনের বিক্ষোভ, এগুলোর যে সিগন্যালটা হয়তো যুক্তরাষ্ট্রের কাছে বা ইসরায়েলের কাছে মনে হয়েছে যে যদি তারা এই রেজিমের উপরে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে তাদের সুপ্রিম লিডারকে হত্যা করতে পারে, তাহলে হয়তোবা মানুষ রাস্তায় চলে আসবে, যেটা মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছিল যে মানুষ যেন রাস্তায় চলে আসে। এবং পাশাপাশি অনেকদিন ধরে উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হেল্প নিয়ে আসতেছে। মানে এই শব্দটাই এটা তারা বলেছে যে এটাই তাদের জন্য সর্বোচ্চ সময়, এটাই হচ্ছে হেল্প। যে এই যে ভয়াবহ আক্রমণ এবং আক্রমণের মাধ্যমে পুরো মানে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ব্যাপক, আমরা হয়তো বা এমনিতে ঘোষণা হয়তো দিচ্ছে যে 550 জন, বাট যে প্রকৃত সংখ্যা হয়তো আরো অনেক বেশি হতে পারে। কিন্তু যে কথাটা মানে উনিও বললেন যে আসলে এই ইরানের যে পাওয়ার স্ট্রাকচারটা, এটা অনেকগুলো লেয়ার আছে এবং এটা পুরো এটা টিপিক্যাল পার্টি সেন্ট্রিক না। যেমন অন্যান্য দেশে যেটা হয় যে মানে কোনো একটা দল ক্ষমতায় থাকে, তাদেরকে যদি দুর্বল করা যায় অথবা অজনপ্রিয় করা যায় এবং তাদেরকে সরানো যায়, তাহলে আরেকটা দল রেডি থাকে। ইরানে তো সেটা নাই। ইরানের যেই অংশটা এই চিন্তা করছে তারা খুবই ছোট, এবং পাশাপাশি ইরানের সামনে কতগুলো এক্সাম্পল আছে। আপনি সিরিয়ার যে বাস্তবতা যেটা তারা দেখেছে যে এখানে রেজিম চেঞ্জের ফলে কি হয়েছে, ইরাকে আক্রমণ হয়েছে, ইরাকেও সাদাম হোসেনের পতন হয়েছে, সেই পতনের পরে ইরাকের বর্তমান অবস্থা কি, লিবিয়ার কি অবস্থা। ফলে এই শুধু ইরানের জনগণ না, পুরো মধ্যপ্রাচ্যের জনগণই কিন্তু জানে, মিশর থেকে শুরু করে সবাই, যে আসলে এই রেজিম চেঞ্জের পরের ধাপটা কি। তো ফলে এখানে ঠিক মানে যেভাবে চিন্তা করা হয়েছে অন্যান্য দেশের কনটেক্সটে যে এখানেও এরকম কিছু একটা ঘটতে পারে, এটা কিন্তু একেবারে অসম্ভব ব্যাপার। কারণ তারা যে আক্রমণটা হয়েছে প্রথম 24 ঘন্টা এবং 48 ঘন্টায়, এই আক্রমণের পরে বা এটা অ্যাবজর্ব করে পাল্টা সামরিক আক্রমণ করা এবং তাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে অটুট রাখা। আর যেহেতু ইরান একটা মানে এমন একটা দেশ যেটা খুব ছোট না, জিওগ্রাফিক্যালি একটা বিশাল দেশ, তার জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ অনেক বেশি। আপনার এদিকে যেমন পার্সিয়ান গালফ, তারপর রেড সি আছে, তারপর মানে মেডিটেরিয়ান সি অনেক খুব দূরে না, এবং ইরানের খুব কাছে যেই রাষ্ট্রগুলো মানে গালফ দেশগুলো, এগুলোর এদের লোকেশন কিন্তু খুবই ভালনারেবল। আমরা যদি ইরানের শক্তির সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এমনকি মানে সৌদি আরব অনেক বড় হতে পারে, বাট সৌদি আরবের সামরিক সক্ষমতা খুবই লিমিটেড, এবং যেটুকু সক্ষমতা আছে সেটা হচ্ছে যে ধার করা, তাদের সোলজারও ধার করা, তাদের যে অস্ত্র থেকে শুরু করে ওয়েপন স্ট্রাকচার সবই কিন্তু বাইরে থেকে। ইরান তো নিজে থেকেই তাদের যে ড্রোন তারা তৈরি করে, যেটা বলা হচ্ছে যে $35,000 দিয়ে ড্রোন তৈরি করছে ইরান, আর সেই ড্রোন মানে ইন্টারসেপ্ট করার জন্য $40 লক্ষ খরচ করতে হচ্ছে। তার মানে এই যে ভূঅভ্যন্তরে তাদের ড্রোনের একটা ছবিও সম্ভবত আছে, মানে এই যে অ্যাসিমেট্রিক ওয়ার যেটা বলা হচ্ছে এটাকে, বা অ্যাসিমেট্রিক যে পজিশন, মানে একটা অসম যে অবস্থা, এই অসমময় ওই অর্থে না যে অবশ্যই ইরানের শক্তি আর মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। অন দ্য আদার হ্যান্ড আবার ইরান এই যে অ্যাসিমেট্রিক অবস্থাটা বিবেচনা করে তারা নিজেরা তাদের মতো করে ইন্ডিজিনিয়াস একটা ক্যাপাসিটি তারা তৈরি করেছে, এবং সেই ক্যাপাসিটির শুধু স্থলভাগে না, সেটা আপনার বিশেষ করে হরমুজ প্রণালী এবং পুরো পার্সিয়ান গালফে কিন্তু তারা টিপিক্যাল যে একটা নাভাল শক্তি দিয়ে যে মোকাবেলা করবে তা না, তাদের ছোট ছোট মানে বিভিন্ন ভ্যাসেল করে রাখছে এবং সেটা দিয়ে আক্রমণ করে অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। ফলে আমার কাছে মনে হয় যে ইরানের রাজনৈতিক ব্যবস্থাটা কি এবং সেটা কিভাবে টপল করা যাবে,
এই সম্পর্কে আমার মনে হয় না যে মানে যথেষ্ট মানে খুব সহজেই চর্চা predict করে করার কোনো এই আক্রমণটা জায়গা- হয়েছে, কারণ যেহেতু আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট অনেক ইম্পালসিভ, মানে ওনার অন্য কথা আমি বললাম না, বাট উনি প্রেসিডেন্ট হিসেবে বা ব্যক্তি হিসেবে উনি অনেক ইম্পালসিভ, অনেক আবেগ ওনার মধ্যে আছে। উনি যদিও বলে উনি ট্রানজ্যাকশনাল, যে উনি মানে গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী বা ওনার রেসিপ্রোসিটিতে বিশ্বাসী, কিন্তু উনি খুব ইম্পালসিভ। যখন কেউ প্রশংসা করে উনি অনেক গলে যান, আবার ওনাকে কেউ যদি একটু সামান্য ক্রিটিক করে, যেটা খুবই স্বাভাবিক, তখন উনি অনেক রেগে যান। যেমন পাকিস্তান মডেলটা আমরা দেখলাম, যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে আপনার নোবেল পিস প্রাইজের জন্য মনোনয়ন দেয়া কিংবা তার প্রশংসা করে দেখা যাচ্ছে যে আবার পাল্টা পাকিস্তানের ফিল্ড মার্শালকে ইনভাইট করা হয়েছে। এনিওয়ে, মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু আসলে এমনি নর্মাল সিচুয়েশনে হয়তো ড্যামেজিং না, কিন্তু আপনি যখন সামরিক সিচুয়েশনে আপনি ইম্পালসিভ হয়ে যান, তখন কিন্তু নিঃসন্দেহে এটা damaging। এই যে মানে কি বলবো, যে এই যে অসুবিধাটা, মানে যে ধরনের কনসিকুয়েন্স, এটা তো শুধু ইরানের ক্ষেত্রে শুধু ঘটছে তা না, আজকে পুরো মধ্যপ্রাচ্য বা এরা যে তারা কিন্তু একেবারে ধ্বংসের মুখে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু এটা বিশাল ঝুঁকি, বিশাল ঝুঁকির। কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের সামনে কিভাবে তারা এখন ডেমোক্রেসির কথা বলবে বা হিউম্যান রাইটসের কথা বলবে, বা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আন্তর্জাতিক আইনের কথা বলবে কিংবা অন্য দেশের সভরেন্টির কথা। আপনি এখন চিন্তা করেন যে এই ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি দাঁড়াবে। যদি ইউক্রেন যুদ্ধে একটা বড় বিষয় হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের সভরেন্টিকে ভায়োলেট করেছে বা টেরিটরি ইন্টিগ্রিটি ভায়োলেট করেছে, তাহলে এখানে ইরানের ক্ষেত্রে এখানে কি তার ঘটেছে? অবস্থানটা কি তো এই বিষয়গুলো কিন্তু মার্কিন জনগণ বা মার্কিন এক্সপার্টরা বা তাদের সিভিল সোসাইটি কিন্তু এই বিষয়গুলো বোঝে, এবং এমনকি ডেমোক্রেটদের মধ্যে এই ধরনের অ্যাওয়ারনেস আছে। কিন্তু ট্রাম্প কিন্তু তার ব্যক্তিগত মানে ইনিশিয়েটিভের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে কিন্তু বা তার অবস্থানটা কিন্তু দুর্বল করে দুর্বল করেছে।